নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে স্মরণ করতে। অন্যান্য বছরের মতো যেহেতু এই বছর আমরা পাড়ায় পাড়ায় সন্ধ্যানুষ্ঠান করতে পারছি না, তাই নিজেদের ঘরে বসেই আমি ও আমার বন্ধুরা এই ছোট্ট প্রয়াসটি করছি রবি ঠাকুরকে আরো কাছের থেকে জানার জন্য এবং তার কাজের এবং তার জীবনের যে আমাদের উপর কতটা প্রভাব, আমাদের জেনারেশনের উপর কতটা প্রভাব, সেটাই আজকে আমরা ডিসকাস করব। আমার সঙ্গে আছে আমার বন্ধু, আমার সহপাঠক এবং আমার সহপাঠিনীরা। প্রথমে শুরু করতে চাই একটি ছোট কবিতা দিয়ে। এটি আসলে একটি গান, কিন্তু কবিতা হিসাবেও এটি অত্যন্ত সুন্দর। সীমার মাঝে অসীম তুমি, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় অপুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে এখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, তোমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। খুব ভালো ঠাকুরকে গাইলে। নিয়ে কথা বললে একটা জায়গায় গিয়ে মনে হয় যেন ভাষা আর নেই। কারণ যে ভাষাটা আমাদের জন্য, যে ভাষার পরিভাষা দিয়েছে, তাকে পরিভাষা দিয়ে ভাষান্তর করতে গেলে আমাদের কারোরই ভাষা থাকে না। রবীন্দ্রনাথ আমাদের যে পরিভাষা দিয়েছেন, সে তো আজকে থেকে নয়, সেই ছেলেবেলা থেকে আমরা তাকে চিনি। তো এই বিষয়েই আমি এটা বলতে চাইবো যে কত ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমাদের জীবনের সাথে। মানে আমার অনেক ছোটবেলার স্মৃতি এখন আমার কাছে অনেকটাই জাগ্রত। আমার ছোটবেলার কথা খুব মনে থাকে, খুব অদ্ভুত লাগতে পারে সেটা, কিন্তু আমার সত্যি খুব উজ্জ্বল হয়ে আছে এখন স্মৃতিপটে। তো আমার মনে পড়ে প্রথম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ আমার মামা বাড়িতে। আমার মামা বাড়িতে একটা আলমারি আছে, সেখানে আমি প্রথম দেখেছিলাম রবীন্দ্র রচনা, 24টি খণ্ড। এবং আমি তখনও পড়তে জানি না, কিন্তু আমি দেখে আমার মনে আছে খুব অবাক হয়েছিলাম। কিন্তু রবীন্দ্রনাথের কাজের সাথে আমার সবচেয়ে উজ্জ্বল যে স্মৃতিটা, যে সাক্ষাতের তার সাথে, সেটা হচ্ছে ছোটবেলায় আমার মনে আছে আমাদের তো তখন সিডি প্লেয়ার থাকতো। তো আমার বাবা একটা এরকম সিডি এনেছিল। আমি খুব সিডি দেখতে ভালোবাসতাম, ঠাকুমার ঝুলি, নন্টে ফন্টে, খুব সিডি দেখতাম। আর সিডি গুলো এতবার দেখতাম আমার সংলাপগুলো মুখস্থ হয়ে যেত, ব্যাকগ্রাউন্ড মিউজিক মুখস্থ হয়ে যেত, সেটা আমি নিজের মতো বলতাম। তো ওই সিডিতে ছিল রবীন্দ্রনাথের প্রত্যেকটি কবিতা পাঠ করা এবং তার সাথে ছোটদের জন্য একটি অ্যানিমেটেড ছবি, মানে সেই কবিতাগুলির সাথে। তো সেখানে অনেক রকমের কবিতা ছিল, যেমন কুমোরপাড়ার গরুর গাড়ি, তারপর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, মনে পড়া, হারিয়ে যাওয়া। তো এই কবিতাগুলো আমি শুনে শুনে মুখস্থ করেছিলাম। আমি পড়িনি, তখনও বোধহয় পড়তেও জানতাম না, মুখস্থ করেছিলাম। এবং তারপরে আমার এই উৎসাহ দেখে আমার বাবা আমাকে প্রথম আমার আবৃত্তির শিক্ষক, আমার গুরু শ্রী সব্যসাচী দাশগুপ্তর কাছে নিয়ে যান। এবং সেখান থেকেই রবীন্দ্রনাথের সাথে এবং কবিতার সাথে, শিল্পের সাথে আমার প্রথম যোগ। তোদের কাছ থেকে জানতে চাইবো যে ছোটবেলার বা খুব পুরনো কোনো স্মৃতি রবীন্দ্রনাথের সাথে তোরা যদি একটু শেয়ার করতে চাস। আমার প্রথম স্মৃতি হচ্ছে, আমার স্কুলে আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকতো গান বলে।
তো সেখানে যার যতই অপছন্দ থাক না কেন তাকে টানতে হিচড়োতে নিয়ে গিয়ে গানে আমাদেরকে বসে টান পোড়ান করে গান গান গাওয়ানো হতো। ঠিক ওই কবি ঠাকুর বলে গেছেন না যে আমাকে টানতে টানতে গণিত করাতে বসানো হতো, আমাকে টানতে টানতে এই পড়াতে করানো হতো। আমাদের ক্ষেত্রেটা উল্টো, কিছু কিছু মানুষজনকে টানতে টানতে গান করাতে বসানো হতো। আর যথারীতি ওই সেই 50 জনের মধ্যে হয়তো 10 জনই খুব উৎসাহ মতে গান লিখতো, গানের লিপি লিখতো, গান গাইতো, পরে গিয়ে গান নিয়ে পার্সু করতো। আমার পুরো সবচেয়ে প্রথম রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ ওই সময়। আমাদের ইনফ্যাক্ট বলতে গেলে খুব ভুল বলা হবে যে এখন আমাদের আমাদের সবারই বড় থেকে ছোট থেকে বড় হয়ে ওঠার যে যে যাত্রাটা, সেই যাত্রাটাতে কিন্তু রবীন্দ্রনাথ আমাদের একটা খুবই অঙ্গাঙ্গী একটা পার্ট, একটা অংশ ধরে বসে আছে। হুম। আমাদের আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচয় মূলত গানের মধ্য দিয়ে। তারপরে আস্তে আস্তে বড় হয়ে উঠতে উঠতে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হতো। সেটা একটা ভীষণ একটা ল্যান্ডমার্ক বলতে পারি, সেটা একটা কালজয়ী এমন একটা ঘটনা যেটা মানে আমাদের সকলের মধ্যে একটু একটু করে রবীন্দ্রনাথের অংশ ফেলে যেত। প্রত্যেক বছর আমার মনে আছে আমরা কোনোদিনও গোরা পড়তাম, কখনো হয়তো আমরা চিত্রাঙ্গদা পড়তাম, কখনো আমরা ক্ষুদিত পাষাণ পড়তাম। কখনো আমার মনে আছে যে আমি ছোটবেলায় ক্ষুদিত পাষাণটা পড়েছি কিন্তু বুঝিনি গল্পটা কি। বুঝিনি, গল্পটা কি হ্যাঁ। ভূতের, না গল্পটা কি নিয়ে, গল্পটা কি প্রেম নিয়ে, না ভূত নিয়ে, না গল্পটা একটা মিস্ট্রি, না ডিটেকটিভ, কি বলতে চাইছে শেষে কি হলো আমি কিছুতেই বুঝতাম না। তাই আমার দাদুকে আমি জিজ্ঞেস করতাম যে গল্পটা কি নিয়ে আমাকে বোঝাও। আর আমার দাদু আমাকে সবসময় বলতো যে তুমি বড় হলে বুঝবে, বড় হলে বুঝবে। তারপরে অনেক বছর পরে ওটা যখন আমি রিডিং করি আমার লিটারেরি টেক্সটে, তখন ওটার আসল আর কি আমি এই জিনিসটা বুঝতে পারি। তো রবীন্দ্রনাথ আমার মতে এমন একটা লেখক যার প্রত্যেকটা কাজের মধ্যে অনেক স্তর আছে। মানে যত আমরা বড় হচ্ছি আমরা তার প্রত্যেকটা গভীর স্তর আস্তে আস্তে একদম। এটা ডিসকভার ঠিক, করছি। এটা ঠিক। এই জিনিসটা আমার আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আর কি আসছে। তো আমার জন্য তিনটে জিনিস খুব বড় হিসাবে, মানে রবীন্দ্রনাথকে প্রথম চেনা, তারপর জানা, তারপরে উপলব্ধি, এই তিনটে জিনিস মিলেই কিন্তু রবীন্দ্রনাথকে এক্সপ্লোর করা যায় বলে আমি জানি। তো রবীন্দ্রনাথ আর আমার যে পার্সোনাল যে সম্পর্কটা, সেটা একটি শিশির বিন্দুর সঙ্গে সূর্যের যে সম্পর্ক সেটার মতো। তো রবি কিরণ আর যে একটি যে ধানের ওপর যে শিশির বিন্দু, সে তার যে সম্পর্ক সেটার সাথে আমারও তাই সম্পর্ক। একটি ছোট শিশির বিন্দু কিন্তু পূর্ণ সূর্যের যে কিরণের যে প্রতিবিম্বটাকে নিজের মধ্যে নিতে পারে, তেমন করেই সকল মানুষ রবীন্দ্রনাথকে আস্তে করে চেনে প্রথম, তারপরে জানে, তারপরে বয়সের সাথে সাথে উপলব্ধি করে। একই জানা সকলের মতো তো স্কুলে বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী, কবিতা, এইসব নিয়ে। কিন্তু রবীন্দ্রনাথ কোনো কবিতা নয়, কোনো গান নয়, রবীন্দ্রনাথ হলো চিন্তাধারা, যেটা মানুষের মধ্যে আজও আছে, আরো থাকবে। আমার প্রথম থেকেই আমি রবীন্দ্রনাথ তো আলাদা করে কিছু চিনতে পারিনি। আমি ছোটবেলা থেকেই আমার মা আবৃত্তি করে, বাচিক শিল্পী। আমার মায়ের কাছে আবৃত্তি শুনে শুনেই প্রথম এরকম একজন যে মানে আছেন এই পৃথিবীতে ছিলেন, এবং তার এতটা বেশি বাঙালির জীবনে এবং বাকিদের জীবনে সাহিত্যের মধ্যেও তার কৃতিত্ব, সেটা জানাই মায়ের কাছ থেকে। মা আবৃত্তি বলতো, মা আবৃত্তি করতো, সেখান থেকে আমি শুনেছিলাম, আমার ভালো লেগেছিল। তারপরে তো আস্তে আস্তে যখন বড় হয়েছি, রবীন্দ্রসঙ্গীত আমি প্রথমে কোনোদিনও এইটা এভাবে উপলব্ধি করিনি, কিন্তু আমায় যখন কেউ জিজ্ঞেস করতো তোমার, আমি গান গাই, তো তোমার কিরকম গান ভালো লাগে, আমি বলতাম আমার গানই ভালো লাগে। মানে গান ব্যাপারটাই আমার কাছে এত বেশি সুন্দর মনে হয়। সব গানই আমি পছন্দ করি, গানটা ইটসেলফ আমার কাছে খুব বেশি আপিলিং। কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আলাদা করে যে আমাকে কোনো কারণে রবীন্দ্রসঙ্গীতটা আমার কাছে অনেক বেশি পৌঁছয় এবং আমার কাছে অনেক বেশি মানে আমি অনেক বেশি গ্রহণ করতে পারি। তো সেইটা আমি আস্তে আস্তে রিয়েলাইজ করেছি। মানে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার পার্সোনাল ফেভারিট জনরা কি সেইভাবে, তাহলে আমি একবারে বলতে পারবো যে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। আর শুধু গান নয়, গান, কবিতা, নাটক, ছোট গল্প, কোন সাহিত্যের কোন দিকটাতে যে ওনার কৃতিত্ব অবদান নেই, এইটা মানে আলাদা পয়েন্ট আউট করে বলাটাই একটা অলমোস্ট অসম্ভব। আর শুধু সাহিত্য তো নয়, ওনার মানে ওনার কলমের যে থেকে ব্যাপ্তিটা,
না না, ওনার কলমের সাথে ওনার তুলিরও এতটাই শক্তি ছিল, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের তুই যদি গ্যালারি গুলো একবার দেখিস, তুই দেখতে পাবি সেটাই। রাবীন্দ্রিক আঁকা, যেটা আমরা আজকে জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের একটা তুলির টান যেটা, সেটার একটা ভীষণ প্রভাব কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর বা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকার উপরেও পড়েছে। আমরা এখনো 100 বছর 150 বছর পরেও ওনার ওই ট্রেন্ডটা আমরা এখনো ফলো করছি। উনি যেভাবে প্রাসঙ্গিক, সেইভাবে প্রাসঙ্গিক খুব কম মানুষই আছে। হ্যাঁ, আই থিঙ্ক মানে কেন নিজের সময়ের এত বছর পরেও আমরা যে প্রত্যেক বছর তো একটা আনুষ্ঠানিক উদযাপন হয়, প্রত্যেক দিন যে আমরা রবীন্দ্রনাথকে আমাদের স্মরণে রাখি। আজকে একটা মানুষের কিন্তু মানে আমি জানি না, আমার ক্ষেত্রে বা আমার খুব ক্লোজ বন্ধুদের সার্কিটেও যেটা আমি দেখেছি, আমাদের কিন্তু স্পন্টেনিয়াস রিয়াকশন টু লাইফ হচ্ছে রবীন্দ্রনাথ। হ্যাঁ, মানে তুই আলাদা করে একটা মানে যদি তোমাকে একটা গান গাইতে বলা হয় 5 সেকেন্ডে, তোমার কিন্তু সবার আগে রবীন্দ্রসঙ্গীতই মাথায় আসবে। এটা একটা রিফ্লেক্স অ্যাকশনের মতন আজকাল কাজ করছে, যে রবীন্দ্রসঙ্গীতটাও আমাদের মধ্যে থেকে আসছে যেটা। আর ধরো কোনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হলো, কোনো ব্রেকআপ, আমরা কিন্তু সেই রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাই। সেই লিরিক্স গুলো এতটা মিনিংফুল হয়ে ওঠে যে আমরা তখন রিলেট করতে থাকি। এই যে রিলেশনটা, মানে এখনো ওই গানগুলো এতটাই প্রাসঙ্গিক যে ওগুলোকে নিয়ে এসে আলাদা করে এখনকার যারা শিল্পী যারা কাজ করছে তারা সেই গানগুলো গাইছে, আবার ওই গানগুলো গাইছে, নতুন করে উজ্জীবিত করছে। এবং অডিয়েন্সও সেটা নিচ্ছে, দর্শকও একইভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। মানে একটা আমাদের আজকালকার র্যান্ডম কোনো মুভির গান ডেটেড হয়ে যেতে পারে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আউটডেটেড হয় না, কথাটা জাস্ট যায় না। এই প্রসঙ্গে আমি এটাও জানতে চাইবো যে এখন অনেক বাঙালি এটা মনে করছে যে রোদ্দুর রায়, ঠিক আছে, নাকি বাঙালির না 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 উনি নাকি বাংলা যে বাঙালিদের কালচারটাকে কন্টামিনেট করছেন, আমি এটা কোট করছি, কন্টামিনেট করছেন। এবং এই যে কনফ্লিক্টটা, এই যে রোদ্দুর রয় বনাম রাবীন্দ্রিক ভাবধারার যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, এই বিষয়ে তোরা যদি কিছু বলিস। আমি এটা অনেকদিন ধরে দেখছি, আর আমি সত্যি বলতে গেলে রোদ্দুর রায়কে হয়তো লোকে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে থেকে চেনা শুরু করেছে বেশিরভাগ লোকে, কিন্তু আমি রোদ্দুর রায়কে একজন বিশেষ ব্যক্তির মাধ্যমে অনেক আগেই দেখে নিয়েছিলাম। মানে ওনার সাথে আমার পরিচয়টা ওই সূত্রে নতুন ছিল না। তো ওনার গানের ব্যাপারটাকে আমি আলাদা করেই রাখলাম, ওটা বাদ কিন্তু আমি ওনার ওই ব্যাপারে অনেকে অনেক কিছু অলরেডি বলে দিয়েছে। তো যেটা আমার বলার ব্যাপার, উনি যে পয়েন্ট অফ ভিউ গুলো সামনে রেখেছেন, ওনার যে ভাবধারা চিন্তা ভাবনা গুলো, হতে পারে যেইভাবে উনি সবার সামনে দর্শকের সামনে সেটা নিয়ে আসছে, সেটা খুব একটা আনএক্সেপ্টেবল, মানে গ্রহণযোগ্য নয় দর্শকের কাছে। কিন্তু ভেবে দেখতে গেলে অনেক জায়গায় আমার মনে হয়েছে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা, খুব একটা ভুল সব কথাটা কিন্তু নয়। এটা আমি মানে এটা আমার নিজস্ব উপলব্ধি, সবটা মোটেই ভুল নয়। হ্যাঁ, ওনার ব্যাপারটাকে সবার সামনে নিয়ে আসা, বলার যে ধরনটা, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়, সেটা সত্যি। কিন্তু যেটা বলছেন উনি, সেটা সম্পূর্ণ ভুল নয় আমার মনে হয় না। এটা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল, যেই ছাত্রীদের নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেই ছাত্রীদের ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেটা হয়েছিল হওয়া উচিত নয়, একেবারেই নয়, কিন্তু সেইটা করাটা তাদের ব্যক্তিগত সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ডিসিশন ছিল, তাদের ডিসিশন ছিল। ওই জায়গায় ওইটা হওয়া উচিত নয়, এটা সত্যি, এটা একেবারেই সত্যি। কিন্তু ওই জায়গায় এখনো পর্যন্ত এরকম অনেক কিছু হয়েছে যেগুলো হওয়া উচিত নয়, এবং সেগুলো এখন ট্রেন্ড হিসেবে ওখানে চলে এসছে। ইটস আ প্র্যাকটিস নাও। বাট দিস পিপল, যেটা বিশ্ববিদ্যালয় করেছে, আমার মনে হয় তাদের আমি শুনেছি গ্রাজুয়েশন সার্টিফিকেট এন্ড স্টাফ নিয়ে অনেক ইস্যু করা হয়েছে, এবং তাদের মা বাবাদেরকে পাবলিকলি এসে অ্যাপোলোজাইজ করতে হয়েছে। আমার মনে হয় না সেইটা করা উচিত ছিল। আর রবীন্দ্রনাথকে ধরে রাখার, সে রবীন্দ্রনাথকে ঠিকই ধরে রাখবে, এইভাবে তার উপর
গিয়ে তো তুমি তাকে রবীন্দ্রনাথকে ধরে রাখতে পারবে না। হুম সেটা সেটা রবীন্দ্রনাথ, আমার মনে হয় উনি নিজেও যদি আজকে বেঁচে থাকতেন, উনি নিজেও এটা চাইতেন না যে না আমি উনি তো বলছি বাধা তাই আমার ধরার কাছে। মধ্যে থাকতেই চাননি, উনি কোনোদিন সেটাই। বাধা ধরার মধ্যে তাহলে থাকতে চান। তাহলে হিটলার আর রবীন্দ্রনাথের মধ্যে সেইভাবে বলতে গেলে কোনো পার্থক্য হুম থাকতো না। সাগ্নিকের কাছে চলে যাব, আচ্ছা। তোর তো মতামত যদি হুম, জানতে পারি। হ্যাঁ, তো আজকাল যা যা দেখতে পাচ্ছি রোদ্দুর রায় নিয়ে, ওই যারা ছাত্রছাত্রীরা যারা ওখানে দোল খেলছিল, আমি এদের কাউকেই দোষটা দিচ্ছি না, দোষটা আমাদের সবার। কিন্তু আমাদের একেবারে। মধ্যে যে 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 রাবীন্দ্রিক রুচি, যে বুদ্ধি, প্রজ্ঞা, তিনটেই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেটার পতন রবীন্দ্রনাথকে, ঘটছে, পতন এক্স্যাক্টলি। তো ঘটছেই, আমরা এই এই যে রুচি, এইটার বিপরীত মেরুতে আমরা আজকাল মানে বসবাস করছি। কেউ আর রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে চায় না, কেউ আর ওই দুটো লিরিক্স এর মানে জানতে চায় না। কাউকে গিয়ে জিজ্ঞেস কর একেবারেই তাই। যে একটা মানে কোনো একটা পপুলার কোন রবীন্দ্র সঙ্গীতের দু লাইন বলতে, সে কিন্তু বলে দেবে। যেই ওকে বল যে একটু ভেতরে যেতে, ও বলতে পারবে না। ওকে বল যে এই অমুক ওই লাইনটার একটু মানেটা বলতো, কি বুঝলি, তোর যে ফেভারিট তুই যে স্টেটাসে দিয়ে দিলি হোয়াটসঅ্যাপে, একটু বলতো এই দুটো লাইনের মানে কি, ব্যাখ্যাটা কি, কোন প্রসঙ্গে, বলতে পারবে না। না এই 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 প্রবলেমটা এখানে গোড়াতেই গন্ডগোল আমাদের। তো এখানে তো রোদ্দুর রায় তো আসবেই, ছাত্রছাত্রীরা তো আসবেই। এখানে কয়েকটা জিনিস বলতে চাইবো। প্রথমত আমি শুরু করব, যেহেতু যখনই আমি রোদ্দুর রয়কে আনছি আমি একটা কালচারাল ইন্টারভেনশনের কথা বলছি, আমি একটা হুম সাংস্কৃতিক ঠিক বা বেঠিকের কথা বলছি। কিন্তু সমস্যাটা কিন্তু শুধু সাংস্কৃতিক ঠিক বা সাংস্কৃতিক বেঠিকের নয়। কেন? বিকজ এটা কিন্তু একটা অত ইজি টু ডিমেনশনাল একটা গল্প বা একটা সেটাই। ঘটনা নয়। ঘটনাটাতে সবার আগে আমি তার আগে কালচারের ডেফিনেশনটা বলতে চাই। রেমন্ড উইলিয়ামস নামক একজন ফ্রেঞ্চ ভদ্রলোক, ফ্রেঞ্চ কিনা আমি জানি না, একজন ইউরোপীয় ভদ্রলোক, তিনি কালচারের তিনটে ডেফিনিশন দিয়েছিলেন ইংরেজি ভাষায়। তিনি বলেছিলেন যে কালচার ইজ এ স্টেট অর প্রসেস অফ হিউম্যান পারফেকশন। হুম দ্বিতীয়ত উনি বলেছেন যে কালচার ইজ আ বডি অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ওয়ার্ক। আর তৃতীয়ত উনি বলেছেন, যেটা আমাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে রেলিভেন্ট, সেটা হচ্ছে কালচার ইজ দ্য ডেসক্রিপশন অফ আ ওয়ে অফ লাইফ। আজকে এই তিনটেরই আমি একটা মিক্সচার টেনে এনে বলছি যে যদি কালচার একটা স্টেট বা একটা প্রসেস হয় হিউম্যান পারফেকশনে, সেটা যদি স্টেট একটা অফ বিং। সেটা যদি একটা ওয়ে অফ লাইফ হয়, বা সেটা যদি একটা বডি অফ ইন্টেলেকচুয়াল ওয়ার্ক হয়, তার মানে কিন্তু তিনটে ডেফিনেশনই সে কিন্তু তিনটে জিনিসকেই, কালচারের তিনটে অ্যাসপেক্টকে ভীষণ পার্সোনাল বলে মানে দাঁড়াতে করাচ্ছে। হুম হুম তিনটেই কিন্তু ভীষণ পার্সোনাল। আজকে আমার কালচার হতে পারে বাড়িতে বসে হারমোনিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে গাওয়া। আরেকজনের একেবারে কালচার একেবারে। কিন্তু এইটা নাই হতে পারে। আর শুধুমাত্র কালচারাল ডিফারেন্সের কথা বলছি না, এখানে কিন্তু আমার কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটাও আসছে। আমার কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা কি? হারমোনিয়ামে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া, না কলেজ ইউনিয়নের স্টেজে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া। রোদ্দুর রায় নামক একজন গায়ক, সে কিছু আমার মত অনুযায়ী কিছু অরুচিকর ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল লিরিক্সে অ্যাড করে সেটাকে দেখাচ্ছে। সেই জন্য রোদ্দুর রায়ের আজ অব্দি আমি একটা গানও শুনিনি, কারণ আমি সেটা শুনতে পারি না, আমার রুচিতে সেটা বাধে, সেটা বাধে। আমার গিয়ে শুনতে খারাপ লাগে। কিছু জনের সেটা নাই লাগতে পারে, সেটা কিন্তু তার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। সে কিন্তু রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের পাতা থেকে নাই পড়তে পারে, সে কিন্তু রবীন্দ্রনাথকে রোদ্দুর রায়ের গান থেকে পড়তে পারে, সে পড়তেই পারে, খারাপ না। আমার আন্ডারস্ট্যান্ডিং অফ আমার কালচার হচ্ছে আমি রোদ্দুর রয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রিডিং হিসেবে মেনে নেব। তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে আমি অন্যান্য কালচারাল ইন্টারপ্রিটেশনস কে অবজ্ঞা করতে পারি বা আমি সেগুলোকে অপমান করতে পারি, সেটার উপরে আমি ক্ষত দিতে পারি। সেই হুম জন্য সেই ক্ষেত্রে আমার পয়েন্টটা হচ্ছে যে মেয়েগুলো যে কাজটা ওখানে করেছে সেটা কিন্তু ভীষণভাবে, কি বলবো, অকৃতজ্ঞতার একটা সেটাই, ওটা সিম্বল। যেটা হয়েছিল অবশ্যই সেটা হওয়া উচিত হয়নি, হুম কোনোভাবেই সেটা অ্যাকসেপ্টেবল নয়। ওই ছাত্রছাত্রীরা যে কাজটা করেছে, বাঙালির টনকটা কিন্তু তার পরে নড়েছে। আমার প্রশ্নটা এটাই, কেন পরে আগে নড়েছে। নড়ছে না? কেন আগে নড়ছে না? কেন ওই জিনিসটা ঘটার পরে পরে বাঙালির ভিতটা নড়ছে যে হ্যাঁ আমার কালচারে কেউ আঘাত দিয়েছে? কেন এইটা হচ্ছে? কেন আঘাতটা দেওয়ার পরে আমরা অ্যাকনলেজটা করছি? রোদ্দুর রায় কিন্তু শুরু থেকেই একদমই। চাঁদ উঠেছিল গগনে, সেটা গিয়ে আজ এখানে হ্যাঁ, গিয়ে সেটাই গাজা আমি টাজা, বলছি। সেটা গিয়ে এখানে গিয়ে
আগে কেন স্টপ করছি না আমরা? একটা লেভেলের পরে যখন তার উপরে অরুচিকর ভাষার প্রয়োগ হয়, সেটা কিছু লোকজনের কাছে গ্রহণযোগ্য হয় না, সেটা সেই মানুষটাকে জানতে হবে। আমি একবারও বলছি না যে সেই মেয়েগুলো ভুল কাজ করেছে, তাদের না আন্ডারস্ট্যান্ডিং না, সেটা কালচার যদি যদি তাদের সেটা রুচিতে সেখানে ওটাই, তাদের আছে, ওটাই তাদের রুচিসম্মত, তাদের রবি ওটাই ঠাকুর পছন্দ। মানে সেটা, তাদের রবি ঠাকুর মানে সেটা। এবার সেই রবি ঠাকুরের উদযাপনে তুমি সেটাকে করো না, আমি তো বারণ বারণ করছি না, কিন্তু এমন জায়গায় গিয়ে করো যেটা অন্য মানুষের সেন্টিমেন্টস কে হার্ট না করে। সেটাই। এই জিনিসটা মাথায় রাখাটা খুব প্রয়োজন। ঠিক আছে, তো এই প্রসঙ্গে আমি বলতে চাইবো যে এই রবীন্দ্র ভারতীতে ঘটনাটা ঘটার পরে রোদ্দুর রায় একটা কাউন্টার ভিডিও বানিয়েছিলেন, এবং সেইখানে তিনি এই একটা কথা মেনশন করেছেন, সেটা উনি ওনার মতো বলেছেন, আমি আমার মতো বলছি, যে সবসময় একটা সফট স্পট খোঁজা হয় সেটাতে আঘাত করার জন্য, অ্যাটাক করার জন্য। তো এই যে সফট স্পট, এটা কারা হয় এবং এই আঘাতকারীরাও কারা, এই বিষয়ে যদি তোদের মতামত জানতে পারি। সফট স্পটটা তো বাঙালির পুরো শিরদাঁড়াটাই একটা সফট স্পট, সেটা তো কোনো সময় ঠিক সময় গিয়ে দাঁড়ায় না। সত্যি ঠিক সময় তো কোনোদিনই বাঙালির শিরদাঁড়া কোনোদিনই দাঁড়ায় না, এটা তো আমরা বরাবর জেনেই এসেছি। আর এই যে কারা আঘাতকারী এরাই যারা আমাদের কালচারটাকে, আর এটা কোনো পার্টিকুলার একজন দুজন না, আমরা সবাই আমাদের নিজের কালচারটাকেই নষ্ট করছি গসিপ সেটাই। করে, এর নামে কুটকাচালি, তার নামে কুটকাচ, এই এই পুরো কালচারটাই তো ভুল। রবীন্দ্রনাথ তো এইটা শেখাননি। রবীন্দ্রনাথ ভালো করে বেঁচে থাকতে শিখিয়েছেন, রিলেট করতে শিখিয়েছেন, একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। সেখানে আজকে আমরা বিকৃতি তার কেন, আরো অনেক কবি আছেন, অনেক তাদের গান, তাদের লেখা নিয়ে বিকৃতি চলছে। আমাদের কোনো হুঁশতালও নেই, কোনো ভ্রুক্ষেপই নেই। একটা লেভেল রিচ করার পরে আমাদের সেই হয় যে মানে একটা মানে চেতনা হয় যে হ্যাঁ, সেই লেভেলটা কি যদি তুই বলতে পারিস। আই থিঙ্ক সেই লেভেলটা হচ্ছে কোন লেভেল? আচ্ছা রিতম বলো। আই থিঙ্ক সেই লেভেলটা হচ্ছে কমপ্লিটলি পার্সোনাল অ্যাটাক, কমপ্লিটলি পার্সোনাল অ্যাটাক। মানে যখন এত দিন ধরে, দেখ রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্রিটিসাইজ তো আজ থেকে হচ্ছে না, যিনি যখন সে বাইরে রাস্তায় রাস্তায় হিন্দু মুসলমানদের মাঝখানে রাখি উৎসব পালন করছে, তখনও লোকজন, তখনও কিছু রবীন্দ্র বিরোধী ছিল, তখনও রবীন্দ্র বিরোধী ছিল। ইনফ্যাক্ট তারপরে যখন লেখা শুরু হয়, ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট তুলবো, সেটা হচ্ছে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর একটা মনোপলি ছিল, সেই মনোপলিটা ভাঙে 31শে ডিসেম্বর 2001-এ। ঠিক আছে, তো এই মনোপলিটা যে বিশ্বভারতীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার উপরে ছিল, সেটা কেন ছিল? কারণ বিশ্বভারতী কিন্তু এখানে আমাদের বাঙালি সত্তার একটা রেপ্রেজেন্টেশন। আমরা চাই না রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছাড়া বুঝতে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান, সঞ্চয়িতা, গল্পগুচ্ছর মধ্যে দিয়ে আমাদের মধ্যে থাকুক। কোনো অন্যান্য মানুষের থেকে আমি রবীন্দ্রনাথের গান শুনবো, এটা আমার পক্ষে সম্ভব না। এটা একেবারে মানে বাঙালির সত্তা একদম মানে বজ্রাঘাত করার মতো। এইখানে যে একটা কনজারভেশনিস্ট একটা চিন্তা, বিশ্বকবি বলেই যদি জিনিসটা মানে শেষ হয়ে যায়, তাহলে সেই কবির ওপরে কিন্তু বাঙালির গর্ব করা মানায় না। তাহলে জানতে চাইবো যে এই যে 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণ অবধি যে সময়টা, রবীন্দ্রনাথের কাজ, রবীন্দ্রনাথ উনি স্বয়ং কি এইটুকু সময়ের মধ্যেই সীমাবদ্ধ বাঙালিদের মধ্যে? এই নিয়ে আমি বলতে চাইবো, কিছুক্ষণ আগে যেটা কথাটা হচ্ছিল যে মানে প্রাসঙ্গিকতাটা যেটা আছে, আর যেটা তুইও বললি যে স্পটটা যে কোথায়, কোন জায়গায় গিয়ে ব্যাপারটা, মানে যখন যেরকম সাগ্নিক বলছিল যে বাঙালির অন্য সময় চেতনায় ব্যাপারগুলো আসে না, যখন রবীন্দ্রনাথকে বিকৃত একটা পরিচয় দিয়ে সবার সামনে আনা হয়। তো আমার মনে হয় যে যখন বাঙালির চেতনায় লাগে, সেটা শুধু বাঙালি না, এখন যেটা হয়ে গেছে মোস্ট কেসেসে, যে একটা সার্টেন পপুলারিটি, সেই কন্টেন্টটা পেয়ে গেলে তারপরে সেটাকে আমরা ধরি যে হ্যাঁ, এটাকে একটা আমরা পজিটিভ লেয়ারে ফিল্টার চড়িয়ে দেখবো না নেগেটিভ ফিল্টার চড়িয়ে দেখবো, তখন সেইটা আমরা ওইভাবে ভাবার চেষ্টা করি। তো এইটা যারা করে, তাদের জন্যই রবীন্দ্রনাথ শুধু 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণের মধ্যে সীমাবদ্ধ আমার মনে হয়, মানে শুধু এইটুকু সময়ের জন্য।
বাকি বাঙালি বাঙালি শুধু না, পুরো বিশ্বের যারা লোক যারা রবীন্দ্রনাথকে পছন্দ করে এবং রবীন্দ্রনাথের কাজ এখনো পর্যন্ত পড়ে আসছে, তাদের কাছে কিন্তু প্রতি মুহূর্তে, প্রত্যেকটা দিনে, তাদের প্রত্যেকটা অনুভূতিতে রবীন্দ্রনাথ এখনো আটকে আছে কোনোভাবে না কোনোভাবে। আমি বলছি না যে একটা মানে পার্টিকুলার, এবং তারা শুধু এটাই নয় যে বিশ্বভারতী থেকে যেগুলো মানে ছাপ খেয়ে এসছে যে হ্যাঁ এই রবীন্দ্রসঙ্গীতটা অ্যাকসেপ্টেবল আমাদের কাছে, শুধু ওইটাই তাদের কাছে গ্রহণযোগ্য এমনটা নয়। তারা সোমলতা যখন রবীন্দ্রসঙ্গীত গাইছে তখনও শুনছে, তাদের ভালো লাগছে, অনুভূতিটা সেখানে না একরকম একইভাবে দাঁড়িয়ে আছে। সেরকমই তার সাথে সাথে পাশাপাশি কিছু কিছু লোক আছে যারা ইউটিউবে সোমলতাকে সেই একই ভাষায়, যেই ভাষায় রোদ্দুর রয় গানটা গেয়ে দিয়েছে, সেই একই ভাষায় সোমলতাকেও মানে ভরিয়ে তুলছে সোমলতার কমেন্ট বক্স। কিন্তু তাই বলে এটা নয় যে সেই গ্রুপ অফ পিপল যাদের কাছে মানে রবীন্দ্রনাথের মানেটা শুধুমাত্র ওই দিনে সীমাবদ্ধ, ওই কটা দিনের মধ্যে যাদের কাছে সীমাবদ্ধ, এটা একটা পার্টিকুলার সেক্ট। এটা একটা পার্টিকুলার সেট। বৈশাখ মাসটা আসলেই মানে রবীন্দ্রনাথের ছবিটা বার করে ধুয়ে আলাদা করে ধুলো ঝেড়ে, ধুলো ঝেড়ে বইগুলোকে একটু বার করে, তারপরে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি, আমার সঞ্চয়িতা পাচ্ছি না, ও মা তোমার গল্পগুচ্ছ দাও, এই দাও ওই দাও। আজকাল তো আবার ইনস্টাগ্রাম খুললেই 12টা বাজলে 12টা বাজলে মানে রবি মাস, একটা মানুষ রবিবার সব এক হয়ে গেছে। আজকে রবিবারে বসে এই কথাটা বলতে যথেষ্ট লজ্জা লাগছে, কিন্তু একটা মানুষ কতটা অজ্ঞানী যে সে রাত্রি 12টায় দিন যখন হয়, মানে পাশ্চাত্য দিন গোনা অনুযায়ী সেই ব্যবধানের মধ্যে সে 12টা বাজলে বলছে হ্যাপি বার্থডে রবি ঠাকুর। মানে সে তোমার পাশের বাড়ির কি ছেলে নাকি? তাকে তুমি মানে কি লজেন্স, আর ইনস্টাগ্রামে একটা গান দিয়ে দিল, তুমি রবে নীরবে, ব্যাস শেষ। রবীন্দ্রনাথ ওখানেই শেষ, তুমি রবে নীরবে। আমি নাম নিয়ে বলে দেবো যে আমি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই 25শে বৈশাখে এত লোকজনের স্ট্যাটাসে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, বাকি সারা বছর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উচ্চবাচ্য আমি দেখি না। সারা বছর সে গেন্দা ফুল শুনেছে। হ্যাঁ, গেন্দা ফুলে ছাড়, সে সারা বছর কার্ডিবি শুনবে, সারা বছর সে নিকি মিনাজ শুনবে, কিন্তু শেষে কিন্তু সে ফিরে আসছে সেই ওই 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। সেটা কিন্তু আমার মনে হয় ফিরে আসাটাকেই বাঙালি প্রত্যেক বছর এমনি করে উদযাপন করছে আর করে আসছে। এই ফেক উদযাপনটা আর কতদিন? কি ভাষা! কালকে আমার এক বন্ধু অঙ্কিতা, ও লাইভে এসেছিল এবং লাইভে এসে ও সেই ইন্ট্রোডাকশনটা পড়ছিল এবং আমার কোথাও মন ছুঁয়ে যাচ্ছিল। আর আমি বুঝতে পারছিলাম, মানে আমি অনুভব করতে পারছিলাম যে ডব্লিউ.বি. ইয়েটসও ঠিক সেইটাই অনুভব করেছেন রবীন্দ্রনাথ পড়ার সময়, আমি যেটা অনুভব করেছি। এবং কোথাও গিয়ে আমি 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 নিজেকে একদমই আমি অত উচ্চমানের মনে করি না, কিন্তু আমার মনোভাবের সাথে ডব্লিউ.বি. ইয়েটস এর মনোভাবের একটুকু এক বিন্দু হয়তো কোথাও গিয়ে মিলেছে, কোথাও না কোথাও একটা সংযোগ ঘটেছে, এটা আমি মনে করি। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই যে গীতাঞ্জলি আর তার ইংলিশের ট্রান্সলেশন যখন পড়া হয় তার থেকে কিন্তু দুটো মানে বেরোয়। যখন বাংলাটা পড়বো মাধুর্যটা আমরা বাঙালি হিসাবে আরো বেশি করে বুঝতে পারবো, ইংরেজিটা অনেক বেশি। আচ্ছা, তো এই তোদের মতামত শুনলাম সব, এবং হঠাৎ অ্যাডাপ্টেশনের কথা উঠলো, এবং সেই প্রসঙ্গে আমি বলতে চাইবো যে এরকম তো রবি ঠাকুরের কাজ অনেক জায়গায় অ্যাডাপ্টেশন হয়েছে, অনেক ডিরেক্টরই অ্যাডাপ্ট করেছে, সত্যজিৎ রায় বল কি ঋতুপর্ণ ঘোষ বল। তো এই বিষয়ে তোরা তিনজন যদি কিছু বলিস। আমি রিতমকে দিয়ে শুরু করতে চাইবো, কারণ তুই তো পড়াশোনা করিস এবং আমার আর তোর তো অনেক কথাবার্তাই হয়, তো আমি আমার যে নোটসগুলো বানিয়েছি আমি নোটস দিয়ে শুরু করছি। তো সবার আগে যেটা আমি বলবো যে আমাদেরকে বুঝতে হবে যে সিনেমাটাকে রিড করতে হবে একটা প্রাইমারি টেক্সট অনুযায়ী। একটা গল্পের ওপরে সিনেমা বানানো হচ্ছে বলে গল্পটা যে প্রাইমারি, সিনেমাটা যে সেকেন্ডারি, এটা মানলে চলবে না। গল্পটার সাথে সাথে সিনেমা এগোচ্ছে, শুধু যে গল্পটা সিনেমাটাকে কমপ্লিমেন্ট করছে তা নয়, সিনেমাটাও কিন্তু গল্পকে সমৃদ্ধ করছে।
এটা আমাদেরকে প্রাথমিক একটা চিন্তা দিয়ে আমাদের শুরু করতে হবে। অজিত রায় এবং যদি সত্যজিৎ রায়ের যদি সিনেমা নিয়ে কথা বলিস এবং তার সাথে সাথে যদি সেটার কম্প্যারিজনে যদি ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে কথা বলিস, তুই দেখবি অনেকটাই তফাৎ। সিনেম্যাটিক স্টাইল, ফিল্ম মেকিং সবকিছু নিয়েই অনেকটা তফাৎ। ইনফ্যাক্ট দুটো ওদের আলাদা সময়, আলাদা দুটো আলাদা সময়। সময়ের প্রভাব অনুযায়ী অনেকটাই তফাৎ, এবং ওদের গল্পটার ট্রিটমেন্টটাও অনেকটাই আলাদা, কিভাবে ওরা গল্পটাকে ট্রিট করে। প্রথমত বলবো সত্যজিৎ রায়ের, আমি তিনটে গল্প নিয়ে কথা বলবো। তিন কন্যার পোস্টমাস্টার, তারপরে ঘরে বাইরে, এবং রবি ঠাকুরের নষ্টনীড়, যেটা নষ্টনীড়ের থেকে নেওয়া চারুলতা। এবং আচ্ছা, এই তিনটে নিয়ে একটু কথা বলি। তো জেনারেলি সত্যজিৎ রায়ের গল্প কিন্তু ভীষণ ফিডেল হয়। ফিডেল মানে একদম গল্প থেকে একদম ডিট্টো গল্পটাকেই রিলে দেখানো, ডিট্টো রাইট। গল্পটাকেই সিনেমাতে দেখানো। ইনফ্যাক্ট কয়েকটা জায়গাতে সে খুব ক্রিয়েটিভলি গল্পের ইউজ করে। যেমন আমি তোকে বলবো, নষ্টনীড়ের কিন্তু এন্ডিং এ আমরা দেখি চারুলতা ও ভূপতি একসাথে ফিরে যায়, ওরা আবার একসাথে ওদের সম্পর্কটাকে মেন্ট করে নেয়, সম্পর্কটাকে শুধরে নেয়। কিন্তু সিনেমাতে চারুলতাতে আমরা দেখি যে ভূপতি এবং চারুলতা দুজনেই একে অপরের প্রতি নিজেদের হাতটা বাড়ায়, কিন্তু হাতটা শেষ একদম লাস্ট ফ্রেমে গিয়ে আটকে যায়। আটকে যায়। ওরা আটকে ওরা যায়। অ্যাকচুয়ালি গিয়ে মানে ওরা কিন্তু শেষে গিয়ে একসাথে হতে পারে কি পারে না, সেখানে একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়ায়। এটা ছিল সত্যজিৎ রায়ের গল্প, যে মোটামুটি পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, রবীন্দ্রনাথ বলতে পারিস রাবীন্দ্রিক ভাবে গল্পগুলোকে তুলে ধরতো পর্দায়। যখন আমি আহ আহ ঋতুপর্ণ ঘোষ নিয়ে কথা বলবো, ঋতুপর্ণ ঘোষের কিন্তু অনেকটা আলাদা ছিল। ঋতুপর্ণ ঘোষ নিজেই বলে গেছে যে আমি যদি রবি ঠাকুরের গল্পগুলোকে সিনেমায় দাঁড় করি, তাহলে তো আমি আরেকটা রবি ঠাকুর হয়ে যাবো। সেই জন্য আমি ঋতুপর্ণ ঘোষ বলে আমি নিজের কিছু আইডিয়া কিন্তু তুলে ধরবো। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি ঋতুপর্ণ ঘোষের খুব কথিত বা প্রচলিত সিনেমা চোখের বালি নিয়ে। চোখের বালি। চোখের বালিতে সে বলেছে যে যখন গল্পটা তৈরি হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর এমন ভাবে জিনিসটাকে লিখেছে। আর তখন মনে রাখতে হবে, তখন কিন্তু বিধবা বিবাহ নিয়ে তখন ভীষণভাবে উত্তাল, বাংলার মাটি তখন বিধবা বিবাহ নিয়ে উত্তাল। তখন কিন্তু সে বারবার করে বলেছে যে এরকম মানে শেষ ধরে নে চোখের বালির শেষ সিকোয়েন্সটাতে বিনোদিনী গিয়ে বিহারীর সাথে বিয়ে করার একটা মানে একটা একটা কনসেপ্ট, একটা আইডিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে আমি বিনোদিনীকে বিহারীর সাথে বিয়ে করে দেখাতে পারতাম যে ওরা বিয়ে হয়ে যাচ্ছে। কেন দেখাতে চেয়েছিলেন সেটা সেটা যদিও সে দেখায়নি, বাট সেটা সে দেখাতে চেয়েছিল কেন? কারণ তখন কিন্তু মনে রাখতে হবে, তখন সামাজিক সময়ে কিন্তু বিধবা বিবাহ ভীষণ ভাবে চলছে। বিধবা বিবাহ নিয়ে সেটা সমর্থনে লোকজন বেরোচ্ছে, তার প্রোটেস্টে বিরোধ নিয়ে তার লোক বেরোচ্ছে, সেই জন্য সে জানতে চেয়েছিল। আর তখন এতটাই মানে পুরুষ শাসিত সমাজ তখন এতটাই গোড়া ছিল যে সে তখন মানতো যে একটা নারীর আইডেন্টিটি, একটা নারীর অস্তিত্ব তার পুরুষের সাথেই, তার বাবার সাথে বা তার বরের সাথে বা তার ভাইয়ের সাথে বা তার ছেলের সাথে। তো এই জিনিসটার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটা শেষটা এরকম করে গেছে। বাট যখন সেটাকে অ্যাডাপ্ট করলেন ঋতুপর্ণ ঘোষ, সেখানে কিন্তু সে একবারও দেখায়নি যে বিনোদিনী বিহারীর সাথে বিয়ে করছে বা কিছু। সেখানে সে কিন্তু কমপ্লিটলি বিনোদিনীকে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস একটা মানুষ হিসেবে পোর্ট্রে করেছেন। কারণ সে বলেছেন, অ্যান্ড আই কোট হিম, বিনোদের বিয়ে এক্ষেত্রে নেসেসারি ছিল না। ছেলের বা কোনো পুরুষের আইডেন্টিটির প্রয়োজন একদমই থাকে না একালের মেয়েদের, সে নিজেও একা বাঁচতে পারে। আমি বলবো যেটা রিতম বলছিল, চিত্রাঙ্গদা, কামিং টু ঋতুপর্ণ ঘোষের অ্যাডাপ্টেশনস। চিত্রাঙ্গদা পার্সোনালি যেখানে ট্রান্সজেন্ডার অ্যাসপেক্টটা চলে আসে, সেক্স চেঞ্জ করা ইত্যাদি, যেটা আছে একটা মহাভারতের চিত্রাঙ্গদাতে, মানে যেখানে চিত্রাঙ্গদা একজন ওয়ারিয়র প্রিন্সেস ছিলেন, রাজকুমারী, ওই সময়ে দাঁড়িয়ে একজন রাজকুমারী যিনি অস্ত্র সব চালাতে জানতেন এবং অর্জুনের যথেষ্ট ভালোভাবে জানতেন, অর্জুনের সাথে যথেষ্ট, হ্যাঁ একদম অর্জুনের সমতুল্য, যার জন্য মানে যেটা দাঁড়ায় সে তারপর তাকে যেটা একটা স্পেকট্রামে এইরকম একটা ফিল্টার দিয়ে দেখানো হয়েছে যে তাকে নিজেকে আবার নতুন করে অনেক বেশি চেঞ্জেস তার নিজের মধ্যে আনতে হয়, কারণ সে সামাজিক পরিকাঠামোর মধ্যে আসে, সেটা একটা ব্যাপার। আর এবং আমার পার্সোনালি মনে হয় সে নিজেও চেয়েছিল যে সে সেইভাবে নিজেকে অর্জুনের কাছে প্রেজেন্ট করবে। করার জন্য সে নিজের মধ্যে সেই বদলটা
মেনে নিয়েছিল এবং সেটাকে সে নিজে গ্রহণও করেছিল। সেই ব্যাপারটাকে যে এইভাবে মানে নিজের সেক্স চেঞ্জ করার ইচ্ছা এবং নিজে যেইভাবে ভগবান তাকে সৃষ্টি করে পাঠিয়েছে সেইটার থেকেও তার মধ্যে তার নিজের মনে হয় নিজের মধ্যে কোথাও না কোথাও একটা নারী বাস করছে, এইভাবে নিজে ব্যাপারটাকে দেখানো এবং মানে জেন্ডার্ড আইডেন্টিটি নিয়ে যে একটা কনসিয়াসনেস তৈরি করা, সেই মানে জেন্ডার আইডেন্টিটি এটা একটা ইন্টারনাল কনফ্লিক্ট হতে পারে এবং এইটাও যে মানে এই ইন্টারনাল কনফ্লিক্টটা একটা মানুষকে কতটা বেশি মানে ভাবিয়ে তুলতে পারে এবং তার জীবনের এটা একটা কত বড় অংশ সেটা হয়তো ঋতুপর্ণা ঘোষের চিত্রাঙ্গদা না দেখলে মানে অসম্ভব বোঝা। অন্তত আমার কাছে মানে এই এন্টায়ার প্রসিডিওরটা কতটা মানে হার্ট রেঞ্চিং এবং কতটা ড্রেনিং হয়তো এটা না দেখলে বোঝা সম্ভব নয়। এবং রবীন্দ্রনাথের যে এইরকম একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, এইভাবেও রবীন্দ্রনাথকে মানুষের কাছে সামনে নিয়ে আসা যায়, সেইটা হয়তো ওনার ব্যাখ্যাটা না দেখলে, উনি যেভাবে দেখাতে চেয়েছিলেন সেইভাবে না দেখালে হয়তো আই ডোন্ট থিঙ্ক অনেক লোকের কাছে এই জিনিসটা পৌঁছতো না। মানে এইটার যে এই একটা সাইডও থাকে, এটাও একটা রবীন্দ্রনাথের লেখা গান সবকিছুতেই আছে এত সুন্দর লেখার বাঁধনি, ভিতরের রূপক ধর্মটা এতটাই সুন্দর যে মানে তুমি যেই রকম ভাবে ওটাকে ঢালো না কেন কোনো না কোনো ভাবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবং সেটাকে কিভাবে বার করছে, কিভাবে নিয়ে আসছে দর্শকের সামনে, সেটা সম্পূর্ণ ক্রিয়েটারের নিজস্ব ম্যাটার, ফ্রিডম, স্বাধীনতা। আর আমার ঋতুপর্ণ ঘোষ যেটা করেছে চিত্রাঙ্গদাতে সেটা আমার মনে হয় একটা অনবদ্য সৃষ্টি এবং প্রিটি এস্টাবলিশ, সেটা দর্শকের ফিডব্যাক থেকেই বোঝা যায়। আর খুব রিসেন্টলি আমি দেখলাম অপর্ণা সেন ঘরের বাইরের একটা অ্যাডাপ্টেশন করেছে, সেইটার এন্ডিংটা, শেষটা প্রচন্ড ইন্টারেস্টিং, মানে সম্পূর্ণ ব্যাপারটাকে স্পয়লার্স না দিয়ে বলবো যে মাঝখানে পলিটিক্যাল কনফ্লিক্ট গুলো যেগুলো নিয়ে আসা হয়েছে, যে মানে রাজনীতির যে জায়গাটা গল্পটাতে তুলে ধরা হয়েছে, তখনকার রাজনৈতিক যে মানে যে সার্কামস্টান্সটা তখন ছিল যখন লেখা, এটা যেই সার্কামস্টান্সেসে লেখা সেইটা তো নো ডাউট আছে, এবং তার সাথে সেটাকে এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে আসা, ওই প্রেক্ষাপটে সিনেমাটাকে আবার বানানো এবং সেটা এখনো একইভাবে সেই চলচ্চিত্রটা প্রাসঙ্গিক দর্শক নিচ্ছে, এইটা হয়তো মানে রবীন্দ্রনাথের একটা অন্য ইন্টারপ্রিটেশন করলেও যে সেটা দর্শক নিতে পারে, সেটা যদি গ্রহণযোগ্য হয়, এটা তার প্রমাণ। আর শেষটা যে এন্ডিংটা দেখানো আছে যেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু যত সুন্দরভাবে, যেটা রিতম বলছিল, একটা ফেমিনিস্ট অ্যাসপেক্ট চোখের বালিতেও ঋতুপর্ণ ঘোষ কোথাও না কোথাও নিয়ে এসেছে, যে বিনোদিনী নিজেও স্বাধীনভাবে একটা আলাদা চরিত্র হতে পারে এবং তার নিজের কিছু চিন্তাধারা হতে পারে, তার নিজস্ব, সে নিজে তার নিজের জীবনটা নিজে আগে নিয়ে যেতে পারে, যদি সে চায় সেই চয়েসটা সে করতে পারে, সেটা আজকের সময় দাঁড়িয়ে একটা নারী যে করতে পারে, এবং সে তাহলেও যে রবীন্দ্রনাথের বক্তব্যটা বদলে যাবে না, সেটা অপর্ণা সেনের ক্রিয়েশনটা থেকে বোঝা যায় আমার মনে হয়। একই রকম ভাবে ওটা একইভাবে প্রাসঙ্গিক। তাই সিনেমাতে রবীন্দ্রনাথ অনেক রকম, অনেক রূপে অনেকবার ফিরে এসছে, কিন্তু কখনোই সেই এসেন্সটা হারিয়ে যায়নি একদমই। তাই জন্যই আমার মনে হয় সবার কাছে, সব স্তরে, সব লেভেলে দর্শকের কাছে এত ভালোভাবে জিনিসটা গেছে এবং দর্শকও সেটা নিয়েছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ সে অ্যাডাপ্ট করেছে সময়ের সাথে, সে গল্পটাতে চেঞ্জ এনেছে, নিজের আইডিয়া গুলোকেও তার মধ্যে ইনকর্পোরেট করে বলতে চাই ঋতুপর্ণ ঘোষের সম্পর্কে যেটা জানতে পেরেছি, যে ঋতুপর্ণ ঘোষের জীবনের যে পটে তিনি দুটো জিনিসকে খুব মাহাত্ম্য দিতেন। এক হচ্ছে আমাদের যে মহাভারত, আরেক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মহাভারত হচ্ছে সভ্যতার যে একটা চালচিত্র, মহাভারত হলো সভ্যতার চালচিত্র, এবং সেই সভ্যতার চালচিত্রে রবীন্দ্রনাথ ঋতুপর্ণ ঘোষকে হাত ধরে এগিয়ে নিয়ে গেছে এতটা। তাই ঋতুপর্ণ ঘোষের আজ অব্দি যা যা অনবদ্য সৃষ্টি, তার মধ্যে একটা তো চিত্রাঙ্গদা আমার কাছে, আমার মনে হয় সেই অ্যাডাপ্টেশন হিসাবে বেস্ট অ্যাডাপ্টেশন ফর মি। কারণ ওখানে অন্য রকম করে ভাবা, একটা ওই টাইমে দাঁড়িয়ে এতটা অ্যাডভান্স চিন্তা ভাবনা ঋতুপর্ণ ঘোষের ছিল বলে আমার প্রচন্ড ভালো লাগে।
এই ক্ষেত্রে আমি নেটফ্লিক্সের কথাটাও নেব। নেটফ্লিক্সেও স্টোরিজ বাই রবীন্দ্রনাথ ঠাকুর শুরু হয়েছে। আর সেখানটাতে আমার সেটা নিয়ে অনেক বক্তব্য আছে, বাট আমি এক লাইনেই বলবো, বাংলা ভাষা যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটাকে একটা আলাদা মাত্রা এনে দেয়, সেটা ওই গল্পগুলোকে দেখলে বোঝা যায়। গল্পগুলো বোঝা যায়। এতটাই প্লেন হয়ে গেছে না, মানে গল্পটা পড়লে কিন্তু তুই কোনো রকম একটা এসেন্স পাবি না, মনে হবে না যে আচ্ছা এটা একটা অন্য গল্প, আচ্ছা এটা একটা রবীন্দ্রনাথের গল্প, এটা অতিথি, এটা চোখের বালি, এটা মানভঞ্জন, এই জিনিসগুলো মনে হবে। মানে আমি বুঝি প্রয়াসটা খুব ইম্পর্টেন্ট। আজকে নেটফ্লিক্স যখন যুব সমাজের হাতে হাতে আছে, রবীন্দ্রনাথকে কন্টেম্পোরাইজ মডার্নাইজ করে, ইয়েট ওটার থিমটাকে ইন্ট্যাক্ট রেখে, সে কিন্তু একবারও মানভঞ্জনকে ইন্ডিয়াতে নিয়ে আসছে না, সে কিন্তু মানভঞ্জনকে এখনকার জীবনে কলকাতায় নিয়ে আসছে না, সে কিন্তু সেটাকে পুরাতন কলকাতায় নিয়ে আসছে, যেখানে বাইজিরা আছে, যেখানে জমিদাররা আছে, সেই এসেন্সটাকে কিন্তু সে প্রিজার্ভ করছে। কিন্তু সেটাকে ও নিয়ে আসছে, সেই পুরোনো পুরোনো গল্পের সেই স্বাদটাকে সে ভাষাটা চেঞ্জ করে নেটফ্লিক্সে নিয়ে আসছে, যাতে মানুষরা সেটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পায়, ইজিলি অ্যাক্সেস করতে পায়। এই অ্যাক্সেসিবিলিটিটা কিন্তু আমাদের জেনারেশন এই নেটফ্লিক্সের মাধ্যমে পেয়েছে, যেটা সত্যি খুবই প্রশংসনীয়, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পক্ষে এটাকে অ্যাকনলেজ করা। আরেকটা কথা যেটা নেটফ্লিক্স নিয়ে যেটা হলো, যে যে অ্যাডাপ্টেশন গুলো যেটা হিন্দিতে হচ্ছে বা ইংলিশে যে ডাবিং করে ফিলটা হারিয়ে যাচ্ছে। একটা একদম একটা যে রবীন্দ্রনাথের গল্প শুধু গল্প নয়, বা একটা শুধু প্লটটা প্লট নয়, তাই রবীন্দ্রনাথ আর অনুভূতি। পাঁচটা, হ্যাঁ একটা অনুভূতি, তাই রবীন্দ্রনাথের প্লট আর পাঁচটা ডাইরেক্টরের প্লটের মধ্যে পার্থক্য আছে। কিন্তু প্লটটা শুধু প্লট না, প্লটের প্রত্যেকটা ক্যারেক্টার, প্লটের প্রত্যেকটা ডায়লগের ডেলিভারি, প্রত্যেকটা ইমোশন প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড জীবিত, ক্যারেক্টার গুলোকে অন্য মাত্রা এনে দেয়, আমরা সেটার সাথে রিলেট করতে পারি। হ্যাঁ অবভিয়াসলি সেই রিপ্রেজেন্টেশনটা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচন্ড দরকার, ঠিক আছে, আমি সেই সেটাই বলতে ইনিশিয়েটিভটা ভালো, চাইছিলাম, আমি সেটাই বলতে ইনিশিয়েটিভটা চাইছিলাম খুব ভালো, যে ইনিশিয়েটিভটা এই খুব যে ভালো। এই ভাষান্তর করে যে রবীন্দ্রনাথের কাজ এরকম নেটফ্লিক্স বা কোনো হুম। স্ট্রিমিং প্ল্যাটফর্মে এভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তো অবশ্যই এসেন্স কিছুটা কমে যাচ্ছে, কিন্তু আরো মানুষ জানতে পারছে ওনার কাজ। জানতে পারছে obviously, অ্যাক্সেস দেখ, বেড়ে যাচ্ছে। আমার প্রেমচাঁদের কোনো লেখা পড়তে খুব ইচ্ছা করছে, কিন্তু আমি ধর হিন্দি পড়তে জানি না, হুম। এবার আমি ওনার লেখা কিভাবে অ্যাক্সেস করব? কোনো একটা বাংলা ভাষান্তর দেখবো বা কোনো ইংলিশ ভাষান্তর দেখবো। ঠিক সেরকমই আমার মনে হয় রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের কাজের এরকম ধর কোনো লেখার ছোট গল্পের বা কোনো ভাষান্তর করলে আমার মনে হয় আরো ওয়াইডার অডিয়েন্স ওটা মানে ওটা হ্যাঁ অ্যাকসেপ্ট করতে obviously, পারছে, ওটা obviously। এক্সপিরিয়েন্স করতে পারছে। হ্যাঁ হয়তো কিন্তু আমরা যারা চোখের বালি আমরা আরো বেশি করে এক্সপিরিয়েন্স করতে না, পারছি, বেশি করে আমরা তো এসেন্সটা আরো পাচ্ছি। আই থিঙ্ক এক্সপিরিয়েন্স বা এসেন্সের থেকেও আমরা একটা পার্থক্য ড্র করতে পারছি। আমরা যারা চোখের বালি পড়লাম, যারা ঋতুপর্ণ ঘোষের চোখের বালি দেখলাম, এবং যারা তারপরে যখন রাধিকা আপ্তের যখন চোখের বালিটা দেখছি, তখনই আমরা বুঝতে পারছি যে ও এতটা পার্থক্য, ভাষাটা কতটা ইম্পর্টেন্ট, ভাষাটা কতটা একটা জিনিসকে একটা শেপ দেয়, ফ্রেম দেয়, হ্যাঁ মানে গল্পটা মানে তুই বলতে পারিস এই জলের বোতলের মতো, গল্পটা হচ্ছে জল, কিন্তু ভাষাটা হচ্ছে বোতলটা, যেটাকে সে এভাবে শেপটা দিয়েছে, একটা আকার দেবে। হ্যাঁ যদি আমি ভাষাটাকে তুলে নিই, তাহলে কিন্তু গল্পটা একটা জল মানে গড়িয়ে নিচে চলে যাবে। সেটা কিন্তু আমাদের বোঝা খুবই important। এবার ঋতুপর্ণ ঘোষ এবং তার ফিল্মস, রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্স তার ফিল্মস এর উপর, এটার ব্যাপারে তো শুনলাম অনেক। এবার একটু গানে যাওয়া যাক। দেখ, আমার মনে হয় রবীন্দ্রনাথকে আমরা যেভাবে চিনি, আমরা নিজেদের প্রিভিলেজটি বলছি, ঠিক আছে, প্রিভিলেজ বলছি, বিকজ ছোটবেলা থেকে আমাদের সেইভাবে সমৃদ্ধ করা হয়েছে যাতে আমরা রবীন্দ্রনাথকে আরো কাছ থেকে জানতে পারি, ওনার কাজ ফার্স্ট হ্যান্ড পড়ে বুঝতে শিখতে পারি। সেইটার একটা আমাদের এভাবে মানে এরকম একটা প্রিভিলেজ আমাদের দেওয়া হয়েছে। কিন্তু যাদের সেই প্রিভিলেজটা নেই, ধর একদম সাধারণ মানুষ, তাদের কাছে তো রবীন্দ্রনাথের কবিতাটা এতটা আমাদের কাছে যতটা কাছের, ততটা মানে এই এই ব্যাপারে এই বিষয়ে অবগত নন। এবার তাদের কাছে উপন্যাস বা প্রবন্ধ বল, এইগুলো কোনোটাই তাদের কাছে অ্যাক্সেসিবল নয়, কিন্তু গানটা তাদের কাছে প্রচন্ডই অ্যাক্সেসিবল, কারণ
প্রথমত তো সুরগুলো প্রচন্ড সিম্পল বলা যায়, হুম। শুনলে মনে থাকা যায়, মনে রয়ে সহজ যায়, সরল না, এরকম অনেক সহজ বেশি সরল। হৃদয়গ্রাহী, অনেক বেশি অনেক হৃদয়গ্রাহী। ইম্প্যাক্টফুল, মানে বলছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা কিন্তু সেই জন্য শুধু এখন হারমোনিয়াম তবলাতে বাজলেই আমাদের কানে এসে পৌঁছবে না। এখন কিন্তু সেটাকে তুই একটা ক্লাসিক্যাল সেতার নিয়েও গাইতে পারিস, আবার একটা বাউল নিয়ে ফোকও গাইতে পারিস, আবার তুই ড্রামস আর গিটার নিয়ে একটা একটা রক রক। ভার্সন গাইতে পারিস। আর এটাকে সিনেমা ইন্ডাস্ট্রি এমন ভাবে লুফে নিয়েছে, এবং সেটা খারাপ না। আজকে যে জানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা এভারগ্রিন আপিল আছে, সেটার সাথে যদি আমি একটা নতুন টেকনোলজি, একটা ইনোভেটিভনেস অ্যাড করি, তাহলে তো ওটা আমার জন্য কাজ করবেই। যেমন আমি তোকে বলছি, বেডরুম বেডরুম বলে একটা হুম সিনেমা হয়েছিল, হুম। সেখানে আমরা মায়াবন বিহারিণী যে গানটা শুনেছিলাম সোমলতা সোমলতার, চাচার গলায় হ্যাঁ শুনেছি। গলায় শুনেছিলাম, সেই গানটা কিন্তু পুরোটা একটা রক কনসার্টে হচ্ছে। একটা সেটা কিন্তু কমপ্লিটলি অ্যাকোস্টিক ভার্সন। একটা কমপ্লিটলি অ্যাকাউস্টিক ভার্সন, এবং সে একটা স্টেজে দাঁড়িয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে, বাট পেছনে কিন্তু হেভি ড্রামস বাজছে। এটা কিন্তু কিছু বছর আগেও অ্যাকসেপ্টেবল হতো না, অ্যাকসেপ্টেবল ছিল না। কেউ মানতেই পারতো না যে রবীন্দ্রসঙ্গীত উঠে দাঁড়িয়ে ওরকম একটা কালো রঙের টি শার্ট পরে, জিন্স পরে, মাইক হাতে নিয়ে গাইছে, কি করে সম্ভব? শাড়ি না পরে তো গাইতেই পারে না রবীন্দ্রনাথ। এইটা এই অ্যাকসেপ্টেবিলিটিটা, এই ইনোভেশনটা সময়ের সাথে এসছে, প্রযুক্তির সাথে এসছে, মাইন্ডসেটের সাথে চেঞ্জের সাথে এসছে। রিসেন্টলি শাহজাহান রিজেন্সিতে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন গানটা, পড়বে না মোর পায়ের চিহ্ন, হ্যাঁ এই বারটা ইউজ হয়েছে। এটা যদি তুই শুনিস, দেখবি এখানে একটা ভীষণ ক্লাসিক্যাল, একটা হেভি ক্লাসিক্যাল একটা ইম্প্যাক্ট আছে শুরুই, মানে গানটার সিকোয়েন্সটা শুরুই হচ্ছে একটা মেয়ে সেতার বাজাচ্ছে ওটা দিয়ে, একটা সেতার বাজছে। সেতার বা হ্যাঁ সেতারই হবে, সেতারের একটা স্ট্রামিং দিয়ে শুরু হচ্ছে, যেটাকে ধরা হতো যে এমন একটা গান, যে গানটা ভীষণভাবে কষ্টের গান, যেটা লিটারালি কানতে কানতে গাইতে হবে, সেই গানটাকে যে ওইভাবে সেতার দিয়ে, জেনারেলি সেতার এবং অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা জলসা, একটা উদ্দীপনা, একটা হ্যাপিনেসের একটা প্রতীক, খুশি হওয়ার প্রতীক, সেই ইনস্ট্রুমেন্ট গুলো, সেই বাজনার সেগুলোকে ইউজ করে এমন একটা কষ্টের গানকেও এলিভেট করা যায় অন্য একটা লেভেলে, সেটা তো এত বছর আগেও কেউ ভেবে দেখে। আর ভেবে দেখলেও আই থিঙ্ক সেটা তখন কেউ পারমিশনও পেতো না সেই জিনিসটাকে হ্যাঁ। করার, বিকজ তখন তো সেটাকে কোনোদিনও অ্যাপ্রুভ করতো না বিশ্বভারতীর কাউন্সিল। ইনফ্যাক্ট আমি তোকে বলবো, অনেক মানে ইনফ্যাক্ট হরিহরন আর কবিতা কৃষ্ণমূর্তির একটা ইয়র টাগোর আই থিঙ্ক বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, তখন তো অ্যালবাম বেরোতো, মিউজিক ভিডিও না, অ্যালবাম বেরিয়েছিল, যেখানে ভানুসিংহ পদাবলীর সাঙ্গনা গগনে গানটাকে ওরা করেছিল। অ্যান্ড ওরা তো ক্লাসিক্যাল সিঙ্গার, সেই জন্য ওরা অনেক মানে পুরো খুবই রাগ প্রধান গানটা ছিল, গানটা ভীষণভাবে সরগম আর ক্লাসিক্যাল ইম্প্যাক্ট ওটার এত হেভি ছিল যে লোকজন ওটাকে ওয়াইড স্প্রেড ক্রিটিসাইজ করে, যে কেন একটা রবীন্দ্রসঙ্গীতে এত ক্লাসিক্যাল এভিডেন্স থাকবে, এত ক্লাসিক্যাল ইম্প্যাক্ট থাকবে। রবীন্দ্রসঙ্গীত উইল বি ইজি, মানে মন খুলে প্রাণ খুলে গ্রামের রাস্তায় গাইতে গাইতে গাওয়ার মতো গান হবে, সেখানে এত মানে এরকম ভাবে বসে, এরকম ভাবে সেতার নিয়ে, তানপুরা নিয়ে, সরোদ নিয়ে, এসরাজ নিয়ে গানটা গাওয়ার মতো করে তুলবে কেন? প্রশ্নটা হচ্ছে তুলবে কেন, নট কেন হচ্ছে, ওটা হচ্ছে তুমি কেন বানাচ্ছ, প্রশ্নটা ওখানে ছিল। দে দে মানে ওরা অনেক ব্যাকল্যাশ সহ্য করে সেটার জন্য, অনেক ক্রিটিসিজম, অনেক সোশ্যাল অস্ট্রিসিজম ফেস করে। ইনফ্যাক্ট সেটা যে শুধু ক্লাসিক্যালে হয়েছে আমি বলবো না, যখন বাউলের রবি ঠাকুর বলে একটা অ্যালবাম বানানো হয়, যেখানে মনোময় এবং মনোময় জয়িতা, অনেক ইয়েস্টারইয়ারের গায়করা আছে, তারা যখন ওই টিপিক্যাল রবীন্দ্র ঠাকুরের গান, যেগুলো যেমন ধর প্রাণীর মানুষ আছে প্রাণী, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ভেঙে মোর ঘরের চাবি, এগুলো গেয়েছে, তখনও কিন্তু ওরা ভীষণ সোশ্যাল ব্যাকল্যাশ পেয়েছে, যে এরকম প্রপার রবীন্দ্রসঙ্গীতকে এরকম একটা ফোক টাচ দেওয়া হচ্ছে কেন, হারমোনিয়ামই ব্যবহার হবে, একতারা কেন ব্যবহার হবে। তো সবসময় আমরা দেখেছি যে, আবার ফিরে আসছি, বাঙালি এতই কনজারভেটিভ একজন গ্রাহক যে সে একটা মানে একটা রিজিড ওয়ালের মাঝখান দিয়ে চলতে চায়, সে সেখান থেকে ডেভিয়েট কিছুতেই করতে চায় না, বা সেটাকে মানতে চায় না। আমার মনে হয় এখন রবীন্দ্রসঙ্গীতটাও মানে দুটো ধারাতে মানে ডিভাইড হয়ে গেছে। একটা হলো যারা একেবারে শান্তিনিকেতনের ধাঁচে রবীন্দ্রসঙ্গীত গাইছে, এবং আরেকটি ধারা এই যে যারা এরকম রকে গিটার নিয়ে গাইতে পছন্দ করছে, হুম। যারা এই গানগুলোর একটা
ক্লাসিক্যাল দিক তুলে ধরছে। যেরকম আমি সৌরেন্দ্র সৌম্যজিতের একটা খুব সুন্দর ভিডিও দেখেছিলাম। ওরা চিরসখাহের সাথে সুফির একটা যুগলবন্দি বলা যায়, ওরকম ওই একটা দিক তুলে ধরেছে। হ্যাঁ, এখন তো অনেক ফিউশন সংসও বেরোচ্ছে, রবীন্দ্রনাথের গানের সাথে সাথে আরেকটা হয়তো একটা ইংলিশ গান অ্যাড করে দেওয়া। এই জিনিসগুলোকে এখন মানুষ মেনে নিচ্ছে, শুনছে, বিকজ অনেকটাই এমনকি রবীন্দ্রনাথের গানের সাথে অনেক ইংলিশ কবিতাও পাঠ হচ্ছে। যেরকম হ্যাঁ, ক্রিস্টিনা রোজেটির একটা কবিতা খুব সুন্দর লাগে, এইরকমই অনেক ইয়ে হচ্ছে। তো অবশ্যই এখন দুটো ধারায় আহ, মানে ভাগ হয়ে গেছে, এবং দর্শক কোনটা নেবে সেটা এটা পুরোটাই তাদের। দর্শকের একটা মানে হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। এই যে রবীন্দ্রনাথ এখনো আমাদের একটা আশা, আমাদের মনের মধ্যে একটা আশা দিচ্ছে, একটা আশা যে জাগিয়ে রাখছে। এবং এই দুঃসময়েও আমরা যে বলতে পারছি যে, মানে নিজের মনকে যে বোঝাতে পারছি যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে, এইটা এইটা রবীন্দ্রনাথই একজন পারেন, উনিই পারেন। এবং আপামর বাঙালির কাছে উনি এভাবেই চিরজীবিত থাকুক, চিরনূতন হয়ে থাকুক। আমাদের আমাদের জেনারেশনই বল কি অন্য, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের পরের জেনারেশন, জেনারেশন সবার কাছে এরকম ভাবেই উনি বেঁচে থাকুক, বিরাজ করুন। এটাই আশা করব। এবং আজকে শেষ করার আগে আমি একটুখানি অনুরোধ করব অন্য যাকেও, খুব সুন্দর গান করে, তো হ্যাঁ, ও যদি একটা তাহলে গান শোনে। শুনতেই হবে। আমি খুব সুন্দর গান করি না, সৃজিতা বেশি বারবারই করে বলে দিয়েছে, কিন্তু আমি মোটামুটি করি। আর আমার রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে পছন্দের। তো আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীতই শোনাবো সবাইকে, কিন্তু আমার নিজের মতন করে। তো যেভাবে আমি পছন্দ করি, এটা আমার নিজস্ব উপলব্ধি। তো আমি আজ শোনাচ্ছি, তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো।